স্নেহের 2025 সালের নতুন বছরে সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সপ্তম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র নিয়ে। প্রথমে তোমরা সিলেবাসটা দেখে নাও কী কী বিষয় তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রে ফুল মার্কস থাকবে 50, আর সময় তোমার থাকবে 1 ঘন্টা 30 মিনিট। তোমার থাকবে দিল্লি সুলতানি, তুর্ক আফগান শাসন, মুঘল সাম্রাজ্য, নগর বণিক ও বাণিজ্য, জীবনযাত্রা ও সুলতানি ও মুঘল যুগ অর্থাৎ চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম অধ্যায়। এই বিষয়গুলো থেকে তোমাদের কিন্তু সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্র হবে। এবার আমরা নমুনা প্রশ্নপত্রটা দেখে নেব। সরাসরি স্ক্রিনে তোমরা সপ্তম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের থাকবে 50, আর সময় তোমাদের থাকবে 1 ঘন্টা 30 মিনিট। একে থেকে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করো যে কোনো 10টি। প্রতিটি প্রশ্নে মান 1 করে 1 × 10 = 10। প্রথম, তুগলক বংশের প্রতিষ্ঠাতা ছিলেন গিয়াসউদ্দিন বলবান, গিয়াসউদ্দিন তুগলক, মোহাম্মদ বিন তুগলক, ফিরোজ শাহ তুগলক, গিয়াসউদ্দিন তুগলক। পাগলা রাজা বলা হয় ইলতুৎমিশকে, আলাউদ্দিন খলজিকে, মোহাম্মদ বিন তুগলককে, ফিরোজ শাহ তুগলককে। উত্তরে মোহাম্মদ বিন তুগলককে। পরের প্রশ্ন, দিল্লিতে রেশন ব্যবস্থা প্রবর্তন করেন মোহাম্মদ বিন তুগলক, আলাউদ্দিন খলজি, ফিরোজ শাহ তুগলক, ইলতুৎমিশ, আলাউদ্দিন খলজি। দাগ ও হুলিয়া ব্যবস্থা চালু রেখেছিলেন বাবর, হুমায়ুন, শেরশাহ, আকবর। শেরশাহ। ভারতবর্ষের প্রথম মুঘল বাদশাহ ছিলেন আকবর, বাবর, হুমায়ুন, শেরশাহ। বাবর। হৌজি সুলতানি খনন করেছিলেন ইলতুৎমিশ, গিয়াসউদ্দিন বলবন, আলাউদ্দিন খলজি, গিয়াসউদ্দিন তুগলক। উত্তর হবে ইলতুৎমিশ। মুঘল আমলে ভারতের প্রধান বন্দর ছিল ক্যাম্বে, কালিকট, মালাবার, সুরাট। ইউরোপ থেকে জলপথে প্রথম ভারতে আসে ওলন্দাজরা, ফরাসিরা, ইংরেজরা না পর্তুগিজরা? উত্তরে পর্তুগিজরা। বন্দে ই চিহিলগানি সদস্য ছিলেন রাজিয়া, গিয়াসউদ্দিন বলবন, মোহাম্মদ বিন তুগলক, ইব্রাহিম লোদি। উত্তরে গিয়াসউদ্দিন বলবন। খোজ বিপ্লব হয় 1260, 1270, 1280, 1230 খ্রিস্টাব্দে, 1290 খ্রিস্টাব্দে। খোজ বিপ্লবের প্রিন্টিং মিস্টেক আছে, 1290 খ্রিস্টাব্দে হবে। আকবরের শাসন ব্যবস্থা প্রশাসনিক পদগুলিকে বলা হতো মনসব, জায়গির, ইকতার, ইজারদার। উত্তর হবে মনসব। দিল্লি শহরের জল সরবরাহের গুরুত্বপূর্ণ উৎস ছিল নদী, হৌজ বা তালায়ও, খাল, নলকূপ। উত্তর হবে হৌজ বা তালায়ও। 2000 হচ্ছে অতি সংক্ষেপে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 10টি। প্রতিটি প্রশ্নে মান 1 করে 1 × 10 = 10। মোহাম্মদ ঘুরি কত খ্রিস্টাব্দে মারা যান? 1206। খলজি বংশের প্রতিষ্ঠাতাকে? জালালউদ্দিন ফিরোজ খলজি। পানিপটের প্রথম যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল? 1526 খ্রিস্টাব্দে। কবে কাদের মধ্যে ঘরগড়া যুদ্ধ হয়েছিল? 1529 খ্রিস্টাব্দে বাবর ও আফগানদের মধ্যে ঘরগড়া যুদ্ধ হয়েছিল। দীন ইলাহি কি? সুল-ই-কুল আদর্শের ভিত্তিতে আকবর একটি ব্যক্তিগত মতাদর্শ গড়ে তুলেছেন যাকে বলা হয় দীন ইলাহি। পানিপথের দ্বিতীয় যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল এবং কে পরাজিত হয়েছিল? 1556 খ্রিস্টাব্দে আকবরের অভিভাবক বৈরাম খাঁ ও হিমুর মধ্যে হয়েছিল। হিমু পরাজিত হয়েছিলেন। প্রশ্ন, ভাস্কো দা গামা কত খ্রিস্টাব্দে ভারতে আসেন? 1498 খ্রিস্টাব্দে। দিল্লি ও দৌলতাবাদের মধ্যে পদ বাড়ানো হয় কার সময়? মোহাম্মদ বিন তুগলকের সময়। সুলতানি যুগের শেষ সুলতান কে ছিলেন? ইব্রাহিম লোদি। লোদি বংশের প্রতিষ্ঠাতাকে? বহলোল লোদি। আকবর কাকে রাজা উপাধি দেন? বীরবলকে। মুঘল আমলের প্রধান মুদ্রা কী ছিল? মুঘল আমলের প্রধান মুদ্রা ছিল রূপ দিয়ে তৈরি রূপায়া। তিনি দেখে হচ্ছে 2-1টি বাক্য উত্তর যে কোনো 4টি। প্রতিটি প্রশ্নে মান 2 করে 2 × 4 = 8। প্রথম, আলাউদ্দিন খলজি কেন বাজারদর নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করেছিলেন? আলাউদ্দিন খলজি শাসন ব্যবস্থা পুরোপুরি সামরিক শক্তির ওপর নির্ভরশীল ছিল, তাই তিনি এক বিরাট সৈন্যদল গঠন করে এবং ওই সৈন্যদলের বেতন নির্দিষ্ট করে দেয়। এই বিরাট সেনাবাহিনীর ব্যয় নির্বাহ ও দিল্লির নাগরিকদের স্বল্প মূল্যে ভোগ্যপণ্য সরবরাহের জন্য আলাউদ্দিন খলজি সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম ঠিক করে দেন। সুলতানের ঠিক করে দেওয়া দামের থেকে বেশি দাম নিলে বা ক্রেতাকে ওজনে ঠকালে কঠোর শাস্তি দেওয়ার বিধান ছিল। পরের প্রশ্ন, ইলতুৎমিশকে দিল্লির সুলতানির প্রকৃত প্রতিষ্ঠাতা কেন বলা হয়? সদ্য গড়ে ওঠা সুলতানি সাম্রাজ্যকে ইলতুৎমিশ কৌশলে দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠা করেছিলেন। তিনি ক্রমাগত যুদ্ধ করে বিদ্রোহীদের দমন এবং মোগলদের সঙ্গে সরাসরি যুদ্ধ করার সম্ভাবনা এড়িয়ে গিয়ে কৌশলে দিল্লির সুলতানিকে রক্ষা করেছিলেন। এই কারণে তাকে দিল্লির সুলতানির প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়। পাট্টা ও কাবুলিয়ত কি? দিল্লির সিংহাসনে বসার পর শেরশাহ রাজস্ব ব্যবস্থার ক্ষেত্রে পাট্টা ও কাবুলিয়ত দুটি ব্যবস্থা চালু করেছিলেন। পাট্টা, জমিতে কৃষকদের
সত্য স্বীকার করে শেরশাহ কৃষককে যে দলিল দিতেন তাকে পাট্টা বলা হয়। পাট্টায় কৃষকের নাম, জমিতে কৃষকের অধিকার, কত রাজস্ব দিতে হবে প্রভৃতি লেখা থাকত। কাবুলিয়ত, কৃষক নির্দিষ্ট রাজস্ব দেওয়ার কথা কবুল করে রাষ্ট্রকে দলিল দিত, তা কাবুলিয়ত নামে পরিচিত। সিজদাহ পাইবাস বলতে কী বোঝো? সিজদাহ পাইবাস এই দুটি ছিল পারসিক প্রথা। দিল্লির সুলতান গিয়াসউদ্দিন বালবান নিজেদের রাজকীয় ক্ষমতা জাহির করার জন্য এই দুটি রীতি চালু করেছিলেন। সিজদার অর্থ হলো সুলতানকে ষষ্ঠাঙ্গে প্রণাম করা, আর সুলতানের পথযুগলকে চুম্বন করাকে বলা হতো পাইবাস। এগুলো ছিল সুলতানের সার্বভৌম ক্ষমতার প্রতীক। মুঘলরা কেন নিজেদের বাদশাহ বলতো? মুঘলরা সার্বভৌম শাসকের ক্ষেত্রে বাদশাহ শব্দটি ব্যবহার করত। বাদশাহ বা পাতশাহী শব্দগুলি ফার্সি। পদ অর্থাৎ প্রভু এবং শাহ অর্থাৎ শাসক বা রাজা, এই দুটি শব্দ এখানে যোগ হয়েছে। খুব শক্তিশালী শাসক বোঝানোর জন্য পাদ এবং শাহ শব্দ দুটি একসঙ্গে ব্যবহার করা হয়েছে। মুঘল সম্রাট নিজেদের শক্তিশালী শাসক হিসাবে বোঝানোর জন্য নিজেদের বাদশাহ বলতো। 1507 খ্রিস্টাব্দে বাবর কাবুলে থাকার সময় বাদশাহ উপাধি নেন। পরের প্রশ্ন, হুন্ডি কি? তুর্কি শাসকদের আমলে সারাফরা এক ধরনের কাগজ চালু করে। বণিকরা কোনো এক জায়গায় সারাফকে টাকা জমা দিয়ে সেই কাগজ কিনত এবং অন্যরা তা ভাঙে নিতে পারত। এই কাগজকে বলা হতো হুন্ডি। সুলো-ই-কুল কি? বহু ধর্মসমন্বিত সুবিশাল ভারতবর্ষের সাম্রাজ্য গঠন ও তার স্থায়িত্ব রক্ষার জন্য আকবর সুলো-ই-কুল নীতি গ্রহণ করেন। সুলো-ই-কুল এর অর্থ হলো পরধর্ম সহিষ্ণুতা। এই নীতি অনুযায়ী যে কোনো ধর্মের মানুষই স্বাধীনভাবে নিজ নিজ ধর্মাচরণ করতে পারবেন। রাষ্ট্র কারোর প্রতি পক্ষপাত করবে না। সুলো-ই-কুল নীতির বাস্তবায়ন হিসাবে আকবর দ্বি-নীলাহি প্রবর্তন করেন। 4 দাগে রয়েছে খলজি বিপ্লব। 4 দাগের সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 4টি, প্রশ্নের মান 3 করে, 3 × 4 = 12। প্রথম রয়েছে খলজি বিপ্লব কি? 1290 খ্রিস্টাব্দে হিন্দুস্তানি মুসলিমদের নেতা ও সাম্রাজ্যের প্রধান সেনাপতি জালালউদ্দিন ফিরোজ খলজি বালবানের বংশধর অসুস্থ কায়কোবাদ ও শিশু কায়ুমাসকে হত্যা করে দিল্লির সুলতান হন। এই ঘটনাকে খলজি বিপ্লব বলা হয়। এর ফলে দিল্লিতে ইলবারি তুর্কি অভিজাতদের ক্ষমতা চলে যায়। তার বদলে খলজি তুর্কি ও হিন্দুস্তানিদের ক্ষমতা বেড়ে গিয়েছিল। ইকতা কি? ইকতাদার কাদের বলা হতো? ইকতা, দিল্লির সুলতানরা বিভিন্ন রাজ্য জয় করে তাদের সাম্রাজ্যের আয়তন বাড়িয়েছিলেন। সুলতানরা যেসব রাজ্য জয় করতেন সেই রাজ্যগুলি এক একটি প্রদেশের মতো ধরে নেওয়া হতো। এই প্রদেশগুলিকেই বলা হতো ইকতা। ইকতাদার, ইকতার দায়িত্বে থাকতেন একজন সামরিক নেতা, তাকে বলা হতো ইকতাদার বা মুক্তি বা ওয়ালি। ইকতাগুলি থেকে কর আদায় করা এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব থাকতো ইকতাদারদের ওপর। ইকতাদাররা সম্পূর্ণভাবে সুলতানের নিয়ন্ত্রণে থাকতেন। 12 ভূঁইয়া কাদের বলা হতো? মুঘল সম্রাট জাহাঙ্গীরের আমলে বা জাহাঙ্গীরের সময়ে বাংলায় যে 12 জন হিন্দু জমিদার এবং আফগানরা মুঘলদের বিরুদ্ধে বহুবার বিদ্রোহ করেছিলেন তাদের একসঙ্গে 12 ভূঁইয়া বলা হতো। 12 ভূঁইয়া বলা হলো প্রকৃতপক্ষে এদের সংখ্যা ছিল 12 থেকে অনেক বেশি। 12 ভূঁইয়াদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন প্রতাপাদিত্য, চাঁদ রায়, কেদার রায়, ঈশা খান প্রমুখ। শেষ পর্যন্ত জাহাঙ্গীর এদের নিজের নিয়ন্ত্রণে আনতে পেরেছিলেন। পরের প্রশ্ন, সুলতানি যুগে কেন দিল্লিতে রাজধানী স্থাপন করা হয়? ভৌগোলিক অবস্থান, নিরাপত্তা, বাণিজ্যিক সুবিধা ও প্রশাসনিক সুবিধার জন্য সুলতানি যুগে দিল্লিতে রাজধানী স্থাপন করা হয়। ভৌগোলিকভাবে দিল্লির অবস্থান আরাবল্লী শৈলশিরার একটি প্রান্ত ও যমুনা নদী বিধৌত সমতলের সংযোগস্থলে। তাই এখানে আরাবল্লী পাথর দিয়ে জমির ঢাল অনুযায়ী সুরক্ষিত দুর্গ নির্মাণ করা সহজ ছিল। 2. প্রধান জলপথ যমুনা নদী শহরের পূর্ব দিকের প্রাকৃতিক সীমানা নির্ধারণের সুবিধা থাকার জন্যই সুলতানরা দিল্লিতে রাজধানী স্থাপন করেন। পরের প্রশ্ন, শেরশাহের শাসন সংস্কারের সম্পর্কে কী জানো? শেরশাহ মাত্র 5 বছরের শাসনকালে এক সুষ্ঠু ও উন্নত শাসন ব্যবস্থা গড়ে তুলেছিলেন। তার শাসন ব্যবস্থার প্রধান লক্ষ্যই ছিল মানব কল্যাণ। শেরশাহের শাসন ব্যবস্থার মানবিক দিক 1 দিয়ে পয়েন্ট করবে রাস্তা নির্মাণ। দেখে আমি মুখে বলছি না, আমি আস্তে স্ক্রল ডাউন করে, তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটি থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু সম্পূর্ণ তোমার খাতে নোট ডাউন করে নেবে। এই প্রশ্নটি কিন্তু আমাদের 5 মার্কসেও আসতে পারে, সেহেতু একটু বড় করেই তোমরা পড়বে। 2 দিয়ে পয়েন্ট করবে বৃক্ষরোপণ ও সরাইখানা নির্মাণ। 3 দিয়ে পয়েন্ট করবে ডাক ব্যবস্থা প্রবর্তন। 4 দিয়ে পয়েন্ট করবে উৎপাদন শক্তি নির্ভর রাজস্ব। 5 দিয়ে পয়েন্ট করে পাট্টা
6 দিয়ে পয়েন্ট করবে রাজস্ব মুকুব, 7 দিয়ে পয়েন্ট করবে বিচারের ধরন, আর শেষ পয়েন্ট করবে উপসংহার। ভালো করে দেখে নাও। দেখো 5 থেকে যে কোনো দুটি প্রশ্নের উত্তর প্রশ্নের মান রয়েছে 5 করে, 5 গুণ 2 = 10। প্রথম প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। সুলতান রাজিয়ার কৃতিত্ব আলোচনা করো। ইলতুৎমিশের সার্থক উত্তর দেখিয়েছিলেন সুলতান রাজিয়া। তিনি ছিলেন ইলতুৎমিশের সন্তানের মধ্যে যোগ্যতম। তার শাসনকাল দিল্লির সুলতানের ইতিহাসে দুভাবে উল্লেখযোগ্য হয়ে আছে। এই প্রথম ও শেষবার একজন নারী সুলতান পদে বসেছিলেন এবং বান্দেগানি চিহেলগানি বা 40 চক্রের সদস্যদের মধ্যে সম্পর্ক জটিল আকার ধারণ করলে তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছিল। 1 দিয়ে পয়েন্ট করবে একজন নারী সুলতান। রাজিয়ার সিংহাসনে বসেছিলেন সেনাবাহিনী অভিজাতদের একাংশ ও দিল্লির সাধারণ লোকেদের সমর্থন নিয়ে। একজন নারী হয়েও তিনি পুরুষের মতোই রাজদরবারের শাসনকার্য পরিচালনা করতেন এবং প্রজাদের অভাব অভিযোগের সমাধান করতেন। তিনি পুরুষদের মতো ঘোড়ার পিঠে চড়ে যুদ্ধ করা প্রভৃতি কাজে সামান্য দক্ষতা দেখিয়েছিলেন। 2 40 চক্রের বিরুদ্ধে রাজিয়া কেন্দ্রীভূত রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলার জন্য অন্যায়ভাবে ক্ষমতা ভোগকারী তুর্কি অভিজাতদের দমন করতে সচেষ্ট হয়েছিলেন, কারণ তুর্কি অভিজাতদের একটি অংশ তার সিংহাসনে বসা নিয়ে চরম আপত্তি করেছিল। 3 রাজপুত বিরোধিতা। উত্তর পশ্চিম ভারতের রাজপুত রাজারাও রাজিয়ার শাসনের বিরোধিতা শুরু করেছিল। রাজিয়া কিন্তু বিদ্রোহ দমন করলেও শেষ রক্ষা করতে পারেননি। 4 পরিণতি। রাজিয়ার পুরুষের মতো আচরণ ও এক হাবশি নেতাকে সেনাপতি করার ফলে তুর্কি অভিজাতরা ক্ষুব্ধ হয়। বিদ্রোহী অভিজাতদের মধ্যে ভাঙন ধরাতে রাজিয়া আলতুনিয়া নামে এক অভিজাতকে বিবাহ করেন। অবশেষে বিদ্রোহীদের ষড়যন্ত্রে রাজিয়া ও তার স্বামী নিহত হন। মূল্যায়ন। ঐতিহাসিক মেনহাজ ই সিরাজের বক্তব্য অনুযায়ী সুলতান রাজিয়া বাংলাদেশ থেকে সিন্ধু প্রদেশ পর্যন্ত সকল আমির ও প্রাদেশিক শাসনগণের বশ্যতা আদায় করতে সমর্থ হয়েছিলেন। তার মতে রাজিয়ার মধ্যে দিল্লির সুলতান পদ অধিকার করার মতো সব গুণই ছিল। পরের প্রশ্ন, মুঘল সম্রাট আকবরের কৃতিত্ব আলোচনা করো। ভূমিকা। মুঘল সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠা ছিলেন আবু আকবর। সাম্রাজ্য বিস্তার, প্রশাসনিক দক্ষতা, বিদ্যুৎসাহিতা, ধর্মীয় উদারতার জন্য তিনি ইতিহাসে বিখ্যাত হয়ে আছেন। সাম্রাজ্য বিস্তার। হুমায়ুনের মৃত্যুর পর মাত্র 13 বছর বয়সে আকবর দিল্লির সিংহাসনে বসেন। শাসনকার্যে তাকে সাহায্য করেছিলেন বৈরাম খাঁ। বৈরাম খাঁর সাহায্য নিয়ে 1556 খ্রিস্টাব্দে পানিপথের দ্বিতীয় যুদ্ধে হিমুকে পরাজিত করে তিনি দিল্লিতে মুঘল শাসন সুদৃঢ় করেন। এরপর একে একে মধ্য ভারত ও উত্তর পশ্চিম সীমান্তের কাছে কয়েকটি ছোট রাজ্য চিত্তোর, গুজরাট, বাংলা ইত্যাদি অঞ্চল জয় করেন। 1576 খ্রিস্টাব্দে হলদিঘাটের যুদ্ধে রানা প্রতাপ সিংহকে পরাজিত করেন। শাসন ব্যবস্থা। আকবর শাসনকার্যের সুবিধার জন্য তার সাম্রাজ্যকে কয়েকটি প্রদেশে ভাগ করেছিলেন। প্রদেশগুলিকে বলা হতো সুবা। সুবাগুলি কয়েকটি সরকারে এবং সরকারগুলি আবার কয়েকটি পরগনায় ভাগ করা হতো। মানসাবদারি প্রথা। আকবর মানসাবদারি প্রথা চালু করেন। যুদ্ধের সময় মানসাবদাররা সৈন্য ও ঘোড়া দিয়ে সম্রাটকে সাহায্য করত। রাজস্ব ব্যবস্থা। আকবর জমি জরিপের ভিত্তিতে রাজস্ব নির্ধারণ করার পদ্ধতি চালু করেন। এই ব্যবস্থাকে বলা হয় জবতি ব্যবস্থা। রাজস্ব আদায়ের জন্য তিনি তহশলা ব্যবস্থা চালু করেন। পয়েন্ট করবে ধর্মীয় উদারতা। সম্রাট আকবর পরধর্ম সহিষ্ণু ছিলেন। তিনি সকলের প্রতি সহনশীলতা এবং সকলের জন্য শান্তির পথ সুলহ-ই কুল আদর্শের কথা বলেন। এই আদর্শের ভিত্তিতে আকবর দ্বীন ইলাহি ধর্মমত প্রবর্তন করেন। উপসংহার। সম্রাট আকবর সর্বক্ষেত্রে যে কৃতিত্বের স্বাক্ষর রেখে গেছেন তার জন্য তাকে মহান সম্রাট উপাধিতে ভূষিত করা হয়। পরের প্রশ্ন, দিল্লি সুলতানদের আমলে ব্যবসা বাণিজ্যের বিস্তার কেন ঘটেছিল? 320 বছর পর্যন্ত দিল্লির সুলতানি সাম্রাজ্য টিকেছিল। সুলতানি সাম্রাজ্যের অর্থনীতির অন্যতম ভিত্তি ছিল তার উন্নত ব্যবসা বাণিজ্য। সুলতানি আমলে ব্যবসা বাণিজ্য বিস্তারের কারণগুলি হলো: 1. নতুন শহর। সুলতানি যুগে বিভিন্ন সময় নানা কারণে অনেক নতুন নতুন শহর গড়ে ওঠে। শহরগুলি ক্রমে জনবসতিপূর্ণ হয়ে পড়ে, ফলে ব্যবসা বাণিজ্যেরও উন্নতি হয়। 2. আইন শৃঙ্খলা। সুলতানরা সবসময় সাম্রাজ্যের আইন শৃঙ্খলা বজায় রাখার উপর জোর দিতেন। তার ফলে বণিকরা ব্যবসা বাণিজ্যের কাজে উৎসাহ পেত। বণিকরা এক স্থান থেকে অন্য স্থানে নিরাপদে পণ্য সামগ্রী সরবরাহ করতে পারত। 3. যোগাযোগ ব্যবস্থা। সে যুগে সুলতানরা যোগাযোগ ব্যবস্থার উপর বিশেষ নজর দিতেন। রাস্তাঘাট, সরাইখানা প্রভৃতি নির্মাণের ফলে বণিকরা বাণিজ্য করতে উৎসাহ পেত এবং তারা অন্যান্য অনেক সুবিধা ভোগ করত।
পরের প্রশ্ন, সুলতানদের প্রয়োজনে বাণিজ্যিক বিস্তার। সুলতান আলাউদ্দিন খলজির আমল থেকে সৈন্যদের ভরণ পোষণের জন্য নগদ টাকায় কর আদায় করা হতো। ওই টাকা জোগাড় করার জন্য কৃষকরা ব্যবসায়ীদের কাছে তাদের উৎপন্ন শস্য বিক্রি করে দিতে বাধ্য হতো। এছাড়া সুলতান অভিজাতদের প্রয়োজনে মূল্যবান জিনিসেরও বাণিজ্য চলত, যা বাণিজ্যের প্রয়োজনে উৎপন্ন হতো না। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামারি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সপ্তম শ্রেণীর ইতিহাসের কোশ্চেন পেপার। ভালো কোশ্চেনটা দেখে নাও, এই ধরনের কোশ্চেন প্যাটার্নই কিন্তু প্রতিটি স্কুলে তোমাদের কিন্তু সেকেন্ড সামারি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্র হবে, সেহেতু ভালো করে প্রশ্নপত্রটা দেখে নাও। আজ আমরা যে প্রশ্ন উত্তরগুলি নিয়ে আলোচনা করলাম, প্রতিটি প্রশ্ন উত্তরই কিন্তু এই বছরের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেহেতু প্রতিটি প্রশ্ন উত্তরই তোমাদের খাতা লিখে তোমরা কিন্তু মুখস্থ করে ফেলবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। ভালো করে দেখে নাও।